শব্দের শেষে আলী, আবলি এবং অঞ্জলি শব্দ যদি যুক্ত হয় মূল শব্দের শেষে, তাহলে এখানে সর্বদা হ্রস্বইকার হবে, দীর্ঘইকার কোনোভাবেই হবে না। সেটা কি তাহলে? যেমন খেয়ালি, মিতালি, রূপালী, সোনালী, পূবালী, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, কার্যাবলী, রচনাবলী, বিষয়াবলী, প্রশ্নাবলী, নিয়মাবলী, ঠিক আছে? আরো অনেক কথা আছে এরকম। তো এইরকম কথা আমরা কিন্তু অনেক সময় বলি। এই সকল শব্দের শেষে দেখবা অনেক জায়গায়, মানে অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় লেখাটা দেখবা শেষে দীর্ঘইকার দিয়ে রাখছে, কিন্তু লিখতে হবে কি? হ্রস্বইকার। আমি জানি এটা দেখার পরে একটা গ্রুপ আমাদেরকে বলবে, তাহলে আপনি রূপালী ব্যাংক এই কথাটা আমাদেরকে লিখে দেখান, বা সোনালী ব্যাংক। তাদের প্রতি আমার পরামর্শ যে কোনো নামের বানান ভুল হইতে পারে না। এটা একটা ইনস্টিটিউশনাল নেম, ঠিক আছে? মানে এটা একটা প্রতিষ্ঠানের নাম, তাই না? সেই জন্য এখানে ওরা যা ইচ্ছা সেটা লিখছে। মনে রাখবে বাংলা একাডেমি এই নিয়ম কিন্তু একসময় ছিল না, এখন তৈরি করছে আর কি। ফলে আমরা যখন রিটেন লিখবো ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য কোনো জায়গায়, তখন এই রিটেন লেখার সময় আমরা যখন এই যে শব্দের শেষে, যেমন আমরা যদি বলি সোনালী রঙের, রূপালী বর্ণের, ঠিক আছে, এরকম যদি বলি, বা মিতালি, এই যে খেয়ালি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এইসব কথা কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো সেই জায়গায় আমরা যেটা করবো সেটা হচ্ছে দীর্ঘইকার না দিয়ে কি দিব? হ্রস্বইকার দিতে হবে, নতুবা বানানটা ভুল ধরে খুব সুন্দর করে আমাদের পারমিশন ছাড়াই নাম্বারগুলো কেটে নেবে। তাই আমরা ছোট্ট করে তোমাদেরকে এই নির্দেশনাটা দিয়ে রাখলাম। এটা একদম সিম্পল একটা রুলস, আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার। ওকে, তারপরে দেখো, রুলসটা বুঝে ফেললে তোমরা কমেন্টসে একটু ক্লিয়ার কথাটা লিখে ফেলবা, তাহলে আমি দ্রুত আগাইতে পারবো, ঠিক আছে? ওকে, আমরা এর পরের রুলসে দেখবো কি আছে। শব্দের শেষে শীষ যুক্ত বানান অবিকৃত থাকে, অর্থাৎ শীষ বানান এইটাই থাকবে। কিন্তু কখনো কখনো তোমরা দেখো এই যে আশিস বানানে দেখো মূর্ধন্যষা দিছে শেষে, ভুলটা হচ্ছে এইটা, দেবাশিস, স্নেহাশিস। তো এই যে দেখো আশিস, দেবাশিস, স্নেহাশিস, শুধু শীষ বানানটা খেয়াল রাখলে চলবে যে তালবস্যই রস্যই দন্তস হবে। এতটুকু কথা আমার মনে হয় ক্লিয়ার। ওকে, তোমরা ক্লিয়ারেন্স জানিয়ে দিয়েছো। তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরের রুলসটা কি আছে দেখি। তাহলে আমরা ছোট্ট ছোট্ট করে বিষয়গুলো খেয়াল করি। মনে রাখবা ওই যে ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু অনেক সময় আমাদের ভুল করে আর কি, ভুল হয়। তাই আমরা আজকের, যেহেতু তোমাদের সাথে আমাদের ব্যাকরণের আজকে প্রথম আলাপ, তাই আমরা অনেক সহজ ছোটখাটো বিষয়গুলো আমরা ইনক্লুড করেছি আর কি। তো দেখো এরপরে একটা বিষয় আছে, আয়ত্তযুক্ত বানানে তয় তর সাথে ব ফলা বা তর সাথে ব ফলা, এটা কোনো কিছুই ঘটবে না, ঠিক আছে? দেখো সহজ করে বললে আমি বলতে পারি তোমাদেরকে যে আয়ত্ত বানানে কোনো ব ফলাই হবে না, কথা শেষ। এই দেখো ব ফলা এটা হবে না, তাহলে শুদ্ধ কি? এই দেখো সায়ত্ত। এখানে কিন্তু দুটো কথা আছে, সযোগ আয়ত্ত। এই সমানে কিন্তু নিজ, দন্তস্বর সাথে ব ফলা থাকলে সেটার অর্থ হচ্ছে নিজ, মানে নিজের আয়ত্ত। এই জন্য বলে স্বায়ত্ত শাসন, তার মানে নিজের শাসন। কি বলে যে স্বাধিকার আন্দোলন, সহযোগ অধিকার, তার মানে কি? নিজের অধিকার, নিজের অধিকারের পক্ষে আন্দোলন, স্বাধিকার আন্দোলন হয়েছিল। তোমাদের হিস্ট্রি মনে আছে কখন হয়েছিল? ওকে, এরপর দেখো স্বাধীন, সহযোগ অধীন, সমানে কি? নিজের অধীন, অন্য কারো অধীন না, সেই হচ্ছে স্বাধীন। এই জন্য এই দন্তসার সাথে একটা বফলা হয়। ওকে, স্বায়ত্ত শাসন মানে নিজেদের আয়ত্তে শাসন, আমাদের শাসন আমরাই করব। সাহিত্য শাসনের দাবি সেই আমরা জানি ৭১-এর আগে থেকে আমাদের যেমন চলছিল আর কি। তো হিস্ট্রিতে আমরা যাচ্ছি রাষ্ট্র আয়ত্ত, মানে রাষ্ট্রের আয়ত্তে আছে। কর আয়ত্ত, কর মানে বুঝো তো এই যে হাতের কর, মানে বলে না সে আমার হাতের মুঠোয় আছে, তার মানে কি হাতের মুঠোয় আমার, মানে আমার আয়ত্তে আছে আর কি, আমার অধীনে আছে, এটা বোঝায় আর কি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় ছোট্ট বানানগুলো ধরে ফেললাম। ভুল এই যে স্টাইল করে দিবে তোমাকে। যেহেতু এই ধরনের বানান আরো আছে, সেইগুলো আমরা কখনো কখনো ঠিক রাখতে পারি না, কোনটার সাথে বফলা কোনটার সাথে হয় না। সহজ করে মনে রাখবো, আয়ত্ত বানানে কোনো বফলার অস্তিত্ব থাকবে না, শেষ।